অনেক অনেক শুরু লাইভে করব। যাক তখন ভাই অনেক বোধহয় টেকনিক্যালি একটু হচ্ছে। শুরু করুন প্লিজ। জি, একটু কাউন্টডাউন করো। 3, 2, 1, 0। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ এন্ড কমিউনিকেশনের পক্ষ থেকে আমরা আজকে বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক একটি নতুন আইন গ্রহণ করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই করোনা সংকটের মধ্যে, এই করোনা বিপর্যয়ের মধ্যে, সে বিষয়ে কথা বলার জন্য আজকের আমাদের এই ভার্চুয়াল আলোচনাতে আমরা সম্মানিত অতিথিবর্গকে আমন্ত্রণ জানিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশের নির্বাচন কমিশনের সম্মানিত সাবেক সচিব জনাব আব্দুর রশিদ সরকার, ঐক্যফ্রমের সম্মানিত নেতা বাংলাদেশের জাতীয় নেতা জনাব মাহমুদুর রহমান মান্না, সম্মানিত অতিথিবর্গ, আজকে আমাদের নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন কর্তৃক যে আইন তৈরি করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানো হয়েছে গত 16 জুন, এবং এই আইন বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের নিবন্ধন সংক্রান্ত একটি নতুন আইন। কিন্তু সমস্ত রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে যে করোনা বিপর্যয়ে যখন মানুষের জীবন সংকটগ্রস্ত, বাংলাদেশের করোনা মোকাবেলার ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতি 10 লক্ষের মধ্যে মাত্র 5,000 জনকে যখন পর্যন্ত পরীক্ষার আওতায় আনা যায়নি, সারা পৃথিবীতে এই পরীক্ষার ব্যবস্থা এবং নমুনা সংগ্রহের ক্ষেত্রে 147তম অবস্থানে যখন বাংলাদেশ, অর্থনীতিতে বাজেট প্রণয়নের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গিয়েছে রাজস্বের ঘাটতি, রপ্তানি আয়ের ঘাটতি, রেমিটেন্সের ঘাটতি, সামগ্রিক একটা অনিশ্চয়তা, এর মধ্যে এমন কি বাস্তবতা তৈরি হলো যে বাংলাদেশের নির্বাচন কমিশন এ ধরনের একটি অপ্রয়োজনীয় অসময়োচিত ভাবে একটি আইন তৈরি করার উদ্যোগ গ্রহণ করলেন? এই প্রশ্নের উত্তর সম্মানিত দর্শক শ্রোতা এবং দেশবাসী জানতে চান। সে কারণেই আপনাদের সামনে আমরা আজকে এই বিষয়টিকে নিয়ে এই সম্মানিত অতিথিবর্গকে ডেকেছি। নির্বাচন কমিশনের সাবেক সচিব জনাব আব্দুর রশিদ সরকার সাহেবকে দিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই। আপনি দীর্ঘদিন নির্বাচন কমিশনে ছিলেন এবং আপনার মাধ্যমেই আলোচনার সূত্রপাতটা আমরা ঘটাতে চাই। আমরা জানতে চাই যে কি উদ্দেশ্যে নির্বাচন কমিশন এরকম একটি অপ্রয়োজনীয় এবং অসময়োচিত উদ্যোগ গ্রহণ করলেন? আসসালামু আলাইকুম। আমি ঠিক এক্স্যাক্টলি জানি না কি উদ্দেশ্য নিয়ে এটা প্রণয়ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তবে আমরা এর আগে এটার উপরে আমরা একদিন বসেছিলাম, একদিন না দুই, তো সেখানে আমাদের আলোচনা যা মনে হয়েছে এটা একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এই কার্যক্রমটা হাত নেওয়া হয়েছে। কারণ যে অনুবাদ করার নামে যেটা করার হাত দেওয়া হয়েছে এটার আদৌ প্রয়োজন নাই। আরপিওতে এটা অলরেডি অন্তর্ভুক্ত আছে, কিন্তু দুঃখজনক হচ্ছে আরপিওর যে যদি এক্সাক্ট অনুবাদ যদি করতো তাহলে আমাদের মনে হয় কোনো আপত্তি থাকার কোনো কারণ থাকতো না। কিন্তু অনুবাদ করতে গিয়ে তারা সেখানে তাদের ইচ্ছা মতন কিছু কিছু জিনিস এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছে। আমাদের আপত্তিটা ওই জায়গাতেই, এবং আমার মনে হয় আমাদের খান সাহেব, নজরুল ইসলাম খান সাহেব এই বিষয়টা খুব ভালো করে জানেন। উনি আমার মনে হয় এই জিনিসটা ভালো করে উত্থাপন করতে পারবেন, কারণ আমার কাছে সব কাগজপত্র ঠিক ওইভাবে নেই আর কি। ধন্যবাদ জনাব আব্দুর রশিদ সরকার। যেহেতু জনাব নজরুল ইসলাম খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য, দীর্ঘদিনের একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত বিভিন্ন ভূমিকার সঙ্গেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনাব নজরুল ইসলাম খান আপনি জড়িত। আপনার কাছ থেকে এই আইন প্রণয়ন করার যে উদ্যোগ নির্বাচন কমিশন গ্রহণ করেছে এবং আজকের এই করোনা বিপর্যয়ের সময় এই বিষয়ে মন্তব্য শুনতে চায় সম্মানিত দর্শক শ্রোতা। আপনি দয়া করে আপনার মাইক্রোফোনটা আনমিউট করে দেন। জনাব নজরুল ইসলাম খান, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে নিলে সবাই শুনতে পাবেন। এখনো আনমিউট হয়নি। আমরা নজরুল ভাইয়ের কাছে আসার আগে হ্যাঁ, এখন কি হচ্ছে? নজরুল ভাই এসে গিয়েছেন। হ্যাঁ, জি, জনাব নজরুল ইসলাম খান কথা বলছেন। ধন্যবাদ আপনাকে। আমরা নির্বাচন কমিশন সম্পর্কে বিশেষ করে গত 1/11 সরকার এবং তারপর থেকে বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের বিভিন্ন আচরণ নিয়ে আমরা নানা সময়ে আমাদের মতামত আমরা ব্যক্ত করেছি। আমরা একটু যদি পেছনে যাই আর কি, আমরা দেখব যে আমি একদিন নির্বাচন কমিশনে বিভিন্ন সময় দলের পক্ষ থেকে আমাকে যেতে হয়েছে। এক আলোচনায় চিফ ইলেকশন কমিশনার বলছিলেন যে তিনি নাকি প্রধান বিচারপতির মর্যাদা বা অনেক ক্ষেত্রে ক্ষমতা ভোগ করেন এবং কমিশনাররা বিচারপতির মর্যাদা এবং ক্ষমতা ভোগ করেন। কিন্তু আমি সংবিধানে যেটা দেখলাম সেটা হলো শপথ গ্রহণের ব্যাপারে বিচারপতিদের যেমন শপথ নিতে হয় যে আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিধ আচরণ করিব, এই অংশটা প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনারদের শপথ গ্রহণে নাই। বরঞ্চ সেখানে বলা আছে যেটা, সেটা হলো যে আমি বিশ্বস্ততার সহিত সরকারি কার্য এবং সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত না হইয়া বাস্তবায়ন করিব। অর্থাৎ নির্বাচন কমিশন তার অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে কিংবা ভীতি বা অনুগ্রহের দ্বারা বশবর্তী না হয়ে কাজ করবে না, বরঞ্চ সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করবে। এখানে একটা মস্ত বড় দুর্বলতা আমি দেখছি, যার জন্য আমরা দেখছি যে নির্বাচন কমিশন বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ করে থাকে। এবং এবারও আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমরা বলার পরেও যে এই সময়ে এই সংশোধনী কোনো মতেই প্রয়োজনীয় না, প্রাসঙ্গিকও না, এবং এটা কোনো কাজেও আসবে না, কিন্তু তারপরেও নির্বাচন কমিশন থেকে কিছু বলা হয় নাই। আমাদের মহাসচিবকে দেওয়া চিঠিতে বলা হয়েছে 15 দিনের মধ্যে জবাব দিতে, অর্থাৎ 1 জুলাইয়ের মধ্যে, আর ওয়েবসাইটে বলা হয়েছে 7 জুলাইয়ের মধ্যে। আমরা দেখলাম আওয়ামী লীগের প্রতিনিধি 6 জুলাই বললেন যে তারা একটা চিঠি দিয়েছেন এবং তারা এর সময় পেছানোর কথা বলেছেন। ঠিক তারপরেই আমরা নির্বাচন কমিশনের যে সচিব তাকে আমরা বলতে শুনলাম যে এই ব্যাপারে মতামত দেওয়ার সময় 31শে আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এখানেও আমরা দেখলাম যে অন্য কোনো বিবেচনায় নয়, সরকারি আগ্রহে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করলেন। এবং আমরা বিভিন্ন সময়ে এটা দেখেছি আর কি, যে সরকারের ইচ্ছা পূরণের জন্য নির্বাচন কমিশন কাজ করে থাকে। যেমন 1/11-র মধ্যে আমরা দেখেছি যে বিএনপির একটা ভগ্নাংশকে বিএনপির মূল স্রোত হিসাবে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, যদিও পরে তিনি পরিবর্তন করেছেন তার কথা। তারপরে আমরা রকিব কমিশনকে দেখেছি
যে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট নামে একটি পার্টি কোনো শর্ত পূরণ করা ছাড়াও রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে এবং তার যিনি প্রধান তাকে সমঝোতার ভিত্তিতে গুলশান এলাকা থেকে নির্বাচিত করে আনা হয়েছে। এবং সেখানে হোসেন মোহাম্মদ এরশাদ উনি 3টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, 3 জায়গা থেকেই উনি প্রতিদ্বন্দ্বিতা পত্র প্রত্যাহার করে নিয়েছিলেন, কিন্তু তার রংপুরের তার গ্রহণ করে বাকি 2টা বাতিল করে দেওয়া হয়েছিল। তো এরকম ধরনের অসংখ্য দৃষ্টান্ত দিতে পারি যে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণের জন্য কাজ করে থাকে। এবারও আমার অত্যন্ত স্পষ্ট ধারণা আর কি যে তারা যেটা রশিদ সাহেব বলেছেন যে তারা অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকারের ইচ্ছা পূরণের হাতিয়ার হিসাবে তারা এই কাজটা করেছেন। এবং আমরা যদি রেকর্ডে যাই আমরা দেখব যে অদ্ভুত কিছু শর্ত এখানে তারা এখানে সম্পৃক্ত করেছেন। যেমন নির্বাচনের একটা রাজনৈতিক দল নিবন্ধনের যেটা প্রথম শর্ত, সেখানে বলা হয়েছে যে প্রতীক নিয়ে পূর্ববর্তী 2টি নির্বাচনে অংশগ্রহণ করে অন্তত 1টি আসন অথবা পূর্ববর্তী 2টি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করে অন্তত প্রদত্ত ভোটের 5% ভোট পেলে তাহলে একটা রাজনৈতিক দল রেজিস্ট্রেশনের জন্য বিবেচিত হবে, কিংবা যদি পর্যাপ্ত সংখ্যক জেলা উপজেলায় তাদের দলের কার্যকর শাখা থাকে। আমরা বুঝতে অক্ষম এবং আমরা নির্বাচন কমিশনকে মধ্যে যারা শিক্ষিত লোকরা বসে আছেন তাদেরকে আমরা এই প্রশ্ন করতেই পারি আর কি, যে একটা রাজনৈতিক দল নিবন্ধিত হওয়ার আগে তার কি কোনো দলীয় প্রতীক থাকে, যে সে দলীয় প্রতীক নিয়ে আগের 2টা নির্বাচনে অংশগ্রহণ করে যদি আসন পায় বা ভোট পায় তাহলে সে নিবন্ধনের জন্য উপযুক্ত হবে। যেখানে নিবন্ধিত হওয়ার আগে কোনো দলীয় প্রতীক পাওয়ার কোনো সুযোগই নাই, সেখানে এরকম একটা শর্ত আরোপ, এটা কি বলবো, এটা মানে এটা কোনো ভুল না, এটা এক ধরনের মূর্খতা ছাড়া আর কোনো কিছু বলার কোনো যুক্তি নাই। আর একটা হলো যে এই ব্যাপারে আরপিওতে যেটা বলা ছিল এবং 2008 পর্যন্ত যেটা ছিল সেটা হলো যে স্বাধীনতার পর যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করে 1টি আসন পাওয়া কিংবা সেই নির্বাচনে প্রদত্ত ভোটের কোনো আসনে অন্তত 5% ভোট পাওয়া, সেটা তারা বদলিয়ে পূর্ববর্তী 2টি নির্বাচন করে এই 2009 সালে একটা আইন পাশ করেছে এবং এটা এই সংকটটা তারা সৃষ্টি করেছে। 2009 সালে যখন এটা সংশোধনের প্রস্তাব করা হয়, এটা আমাদের কাছেও পাঠানো হয়েছিল এই ব্যাপারে মতামত দেওয়ার জন্য, এবং সেখানে বিএনপির পক্ষ থেকে আমরা একদম স্পষ্টভাবে বলেছিলাম যে এই ধারাটা, এই যে প্রস্তাবিত ধারা, এটা বাতিল করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন অন্যান্য আমাদের যেসব প্রস্তাব তার মতোই এই প্রস্তাবও অগ্রাহ্য করেছে। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008-এর যে সংশোধন প্রস্তাবগুলি ছিল তার মধ্যে যতগুলি প্রস্তাব আমরা দিয়েছিলাম, আমরা সংশোধনী দিয়েছিলাম, তার একটা প্রস্তাবও নির্বাচন কমিশন গ্রহণ করে নাই। তো যার ফলে যা হয়েছে সেটা হলো যে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণের জন্য তার অফিসকে কাজে লাগিয়েছে। এবারও তাই করেছে তারা। এই দুঃসময়ে যখন করোনার মধ্যে মানুষ রাজনৈতিক তৎপরতা বন্ধ রেখে সব রাজনৈতিক দলগুলির ত্রাণ তৎপরতায় ব্যস্ত, যখন জনসমাবেশ নিষিদ্ধ, সভা সমাবেশ করার উপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, সোশ্যাল ডিস্টেন্স পালন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যথাসম্ভব ঘরের বাইরে না যাওয়ার জন্য বলা হচ্ছে, এবং যখন করোনার বিস্তার ক্রমাগতভাবে বেড়েই চলেছে, এবং যখন সরকার নির্বাচন কমিশন নিজেই সে কারণে নির্ধারিত নির্বাচন পর্যন্ত স্থগিত ঘোষণা করছে, সেই সময়ে একটা আইন না,
আরপিও নামক যে আইনটি, সে আইনের একটা অধ্যায় 6 এই অংশটুকু বাংলায় করতে হবে এবং সেটা খুব জরুরি হয়ে পড়েছে। এটা বিবেচনা বা এটা গ্রহণ করার কোনো রকম কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না। আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি, সেটা হলো যে তারা এই ব্যাপারে যে চিঠি দিয়েছে এবং ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে বলেছে যে মৌলিক যে বিষয়গুলি সেই 6 এটার অক্ষুণ্ণ রেখে তারা এটা বাংলায় আইনটা করতে চায়। কিন্তু যখন তারা অনুবাদ করে নতুন আইন প্রস্তাব করেছে, সেখানে মৌলিক বিধানগুলির অক্ষুণ্ণ রাখা হয় নাই, সেখানে কিছু মৌলিক বিষয় নতুন করে সংযুক্ত করা হয়েছে, যেটা আরেক ধরনের এটা আমি বলবো যে এটা অসততা তারা করেছে, তাদের বক্তব্যের সঙ্গেই তারা অসৎ আচরণ করেছে। এবং আমরা দেখছি যে সেখানে বাংলা প্রচলনের ব্যাপারে অবশ্যই আমাদের সবারই আগ্রহ আছে। বাংলাদেশই সেই দেশ যে দেশ ভাষার জন্য জীবন দিয়েছে, সেই জন্য আমরা সেই বাংলা ভাষাকে আমরা কারোর চেয়ে কম ভালোবাসি না। কিন্তু বাংলা ভাষায় আরবি, উর্দু, সংস্কৃত, ইংরেজি এরকম বহু ভাষার এখানে সম্পৃক্ত হয়ে এই ভাষাকে সমৃদ্ধ করেছে যুগের পর যুগ। এই শব্দগুলির পরিবর্তন করা এটা কোনো অর্থহীন। আমরা একটা জোকের কথা জানি আর কি, একটা রসিকতা আর কি, যে এক রিক্সাওয়ালাকে বলা হচ্ছিল যে বিশ্ববিদ্যালয়ে চলো। সে বলে যে বিশ্ববিদ্যালয় কোথায়? বলে যে আরে ভাই যে ইউনিভার্সিটি। বলে তাহলে বাংলায় বলেন। অর্থাৎ তার কাছে ইউনিভার্সিটিটা বাংলা, বিশ্ববিদ্যালয় বাংলা না। একই রকমে আমরা চেয়ার, টেবিল এগুলেন, এখন চেয়ার ইংরেজি শব্দ, এটাকে এখন কেদারা যদি বলি আমরা, এটা মানুষ সাধারণভাবে বুঝবে না। তেমনি ভাবে চেয়ারম্যান এই শব্দ বা মেম্বার এই শব্দ বা ইউনিয়ন পরিষদ এই শব্দ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন এই শব্দগুলি এতই পরিচিত যে এগুলো পরিবর্তন করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তারা পৌর চেয়ারম্যানের বাংলা করেছেন পৌরাধ্যক্ষ। এই পৌরাধ্যক্ষ শব্দ বাংলাদেশের কয়জন মানুষ বোঝে? এই কোন মানে হয় না কিছু। এবং আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে এই ইংরেজি শব্দকে বাংলা করার সময়ে পরিষদ শব্দটার বাংলা করতে যে নির্বাচন কমিশনের যে একটা নোটিফিকেশন আর কি, এটা একটা মানে ওয়েবসাইটে যেটা দিছে, সেখানে তারা উল্লেখ করেছেন রবীন্দ্রনাথের 2 বিঘা কবিতার একটা অংশ, যে বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এখানে পারিষদ, পরিষদ না, কিন্তু সেই শব্দটা ব্যবহার করে পরিষদ শব্দ বদলানো, যেটা খারাপ শব্দ, অতএব এটাকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ না তারা এই নিয়ে কোনো ভালো অনুশীলন করেছে, না এই ব্যাপারে কোনো আন্তরিকতা আছে, না এর কোনো প্রয়োজনীয়তা তারাও মনে করে। কিন্তু তাদেরকে দ্বারা নির্দেশিত হয়ে এই আইনটা করেছে, যাতে করে এই আইনের দ্বারা তারা বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপিকে বিপদাপন্ন করতে পারে। এখানে এই আইনের যে নতুন কথাগুলি বলা হয়েছে, এর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আছে আর কি। সেটা হলো আগের আইনে কোথাও বার্ষিক প্রতিবেদনের কথা স্পষ্টভাবে বলা ছিল না, এবার তারা বলেছে। এবং সেটা না দিলে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। এবং আগের আইনে বলা ছিল যে কোনো রাজনৈতিক দল যদি বিলুপ্ত ঘোষিত হয়, অর্থাৎ কোনো রাজনৈতিক দল নিজেই যদি নিজেদের বিলুপ্তি ঘোষণা করে, কিংবা কোনো রাজনৈতিক দল যদি বাতিল হয়, তাহলে সেই নামে আর নতুন কোনো রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন হবে না। কিন্তু নতুন যে প্রস্তাব তারা করেছে, সেখানে তারা বিলুপ্ত কথাটা রেখেছে, বাতিল শব্দটা রাখে নাই। অর্থাৎ নির্বাচন কমিশন যদি কোনো রাজনৈতিক দল বাতিল ঘোষণা করে, তাহলে সেই নামে নতুন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন দেওয়ার সুযোগ তারা হাতে রেখেছে। আমি মনে করি এই সংশোধনী প্রস্তাব অত্যন্ত অর্থবহ, অত্যন্ত দুরভিসন্ধিমূলক এবং ষড়যন্ত্রমূলক। এ ধরনের আরো অনেক বিষয় আছে, যে বিষয়গুলি আমরা মনে করি আর কি, যে এই আইন অগ্রাহ্য করা বা এই আইন না করতে দেওয়ার ব্যাপারে সকলের সম্মিলিত
প্রয়াস নেওয়া দরকার। আমার জানা মতে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল এ ব্যাপারে মতামত দিয়েছে তার বেশিরভাগ আমরা কথা বলেছি, তারাও বলেছে যে এখন এই আইন পরিবর্তনের এবং এগুলো বাংলা করার একটা বাংলাদেশের সমস্ত আইন ইংরেজিতে রেখে একটা আইনের একটা অংশ বাংলায় করার এটা 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 কোনো অর্থহীন এবং এটা অযৌক্তিক। এবং আরেকটা কথা আমি বলতে চাই, যেটা সেটা হলো যারা এই কাজটা করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের নাম হলো নির্বাচন কমিশন। কমিশন বাংলা শব্দ নয়। এবং যারা এই কাজটা করতেছেন সেই নির্বাচন কমিশনার বৃন্দ, এই কমিশনার শব্দও বাংলা না। যিনি যার কাছে এই চিঠি পাঠাতে হবে তিনি সিনিয়র সচিব, তিনি এই সিনিয়র বাংলা শব্দ না। এই ধরনের নিজেদের প্রতিষ্ঠানের নাম, নিজেদের পদ পদবীর পরিবর্তন না করে, বাংলা না করে তারা অন্য কিছু বাংলা করার যে উদ্যোগ নিয়েছে এটা অনৈতিক এবং অগ্রহণযোগ্য। এরকম ধরনের অনেক অসংখ্য কারণে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের মতামত দিয়েছি যে এই যে উদ্যোগ, এই উদ্যোগ শুধু অসময়োচিত নয়, এটা অপ্রয়োজনীয়, অগ্রহণযোগ্য, অনৈতিক এবং এটা বাতিলযোগ্য। আমরা এটা না করার জন্য জোর দাবি জানিয়েছি। আমি নির্বাচন কমিশনের বিভিন্ন সময়ের যে আচরণ আমরা দেখেছি আর কি, যে কোনো প্রার্থীহীন নির্বাচন করেছে নির্বাচন কমিশন। আমরা দেখেছি নির্বাচন কমিশন দিনের ভোট রাতেই শেষ করে ফেলেছে। এবং সবকিছু মিলিয়ে আজকে নির্বাচন কমিশনের বিভিন্ন আচরণের দ্বারা বা একটা কথা বলা যায় আর কি, যে সময় হয়েছে যখন আমরা একটা দেখলাম, একটা হোয়াটসঅ্যাপে একটা আমি একটা পোস্ট পেলাম যে সেখানে এক ভদ্রলোক মারা গেছেন। মারা যাওয়ার কয়েকদিন পরে তার কোভিডের রিপোর্ট এসেছে পজিটিভ, এবং সেখানে বলেছে, ডাক্তাররা বলেছে যে ডাক্তারের পরামর্শ মতো তাকে চলতে হবে, কিন্তু তার কয়েকদিন আগেই তিনি মারা গেছেন। তো সে ভদ্রলোকের ভাতিজা ওই কবরে একটা সাইনবোর্ড লাগিয়ে রেখেছে যে চাচা রিপোর্ট এসেছে, এখন থেকে আপনাকে ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে। তো আমার মনে হয় নির্বাচন কমিশনের যে কাজকর্ম তাতে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সেই অফিসের সামনে এরকম একটা সাইনবোর্ড বোধহয় লাগানোর দরকার হয়ে পড়েছে। ধন্যবাদ আপনাদের। বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান আমাদের সংবিধান অনুযায়ী, এবং আইনগতভাবে এই প্রতিষ্ঠান যথেষ্ট শক্তিশালী। কিন্তু এ পর্যন্ত গত প্রায় এক দশক যাবৎ তার সমস্ত কর্মকাণ্ডে আরো বেশি স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে যে এই প্রতিষ্ঠান সরকারের একটি আজ্ঞাবাহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা আপনি আপনার বক্তব্যে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। এবং নতুন যে আইনটি প্রণয়ন করার উদ্যোগ নিয়েছে সরকারের বিভিন্ন রকম অসৎ উদ্দেশ্যের ধারাবাহিকতাতেই যে এ ধরনের একটি উদ্যোগ আসতে পারে তা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। এই প্রেক্ষাপটেই আমি এখন আলোচনা করার জন্য আহ্বান করব বাংলাদেশ নাগরিক ফোরামের সম্মানিত আহ্বায়ক, জাতীয় ঐক্য ফোরামের নেতা জনাব মাহমুদুর রহমান মান্না। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে আনমিউট করতে হবে মান্না ভাই। আনমিউট তো আপনারা করে দিয়েছিলেন বোধহয়, আমার এখানে তাই শো করেছে। এই নয়, আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা ভার্চুয়াল হলেও সেমিনারের আয়োজন করেছেন, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট একদিক থেকে। কিন্তু আপনাদের আবার জানাতে পারছি না যে আপনারা আমাকে দাওয়াত করেছেন, বিকজ আমি এই আলোচনার জন্য খুব যোগ্য না। ধরেন এই চিঠি আপনাদের কাছে পাঠিয়েছেন নির্বাচন কমিশন, যারা রেজিস্টার্ড পার্টি তাদের কাছে, আমাদের কাছে তো পাঠায়নি, আমরা তো রেজিস্ট্রেশন নেই দলের। রেজিস্ট্রেশনের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম
আমার বিবেচনা মতে নির্বাচন কমিশন যতগুলো শর্ত দিয়েছেন, যা যা হলে একটা দল অনুমোদন পেতে পারে, তার সব আমি সন্তোষজনক ভাবেই নিষ্পত্তি করেছিলাম। কিন্তু তারপরে অনুমোদন দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি, নিবন্ধন দেওয়া হয়নি কেন, সেটার কোনো ব্যাখ্যা নেই। চিঠি দিয়েছি, সেটা কোনো জবাবও দেননি তারা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে নিবন্ধন প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, শুরু থেকে খুব গলদ ছিল, অনেক ত্রুটি নিয়ে। শামসুল হুদা সাহেবকে আমি এরকম বলেছিলাম একবার একটা সেমিনারের মধ্যে, পরে ব্যক্তিগতভাবেও বলেছি, মানে এটা হচ্ছে একটা এস্টাবলিশমেন্টকেই রক্ষা করবার জন্য, এটা একটা ইতিবাচক পরিবর্তনের জন্য রাজনৈতিক ক্রিয়াকর্মের, অথবা ধরেন আমি যদি ইংরেজিতে বলি বডি পলিটিকের মধ্যে যে মিথস্ক্রিয়া হয়, পরিবর্তন হয়, একটা গুণগত মান অর্জন করি, এটার কোনো সুযোগই নেই। আমি নজরুল ভাইকে ধন্যবাদ দিই, নজরুল ভাই খুব চমৎকার ভাবে এতক্ষণ ধরে যা বললেন তাতে খুবই স্পষ্ট হয়েছে। এবং তার মধ্যে একটা জিনিস আমার জানা ছিল না, যে এটা এরকম কথা বলা আছে যে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা বা অভিপ্রায় বাস্তবায়ন করবার কাজ করবে। এটা তো মানে নির্বাচন কমিশন সামনে একটু আগে বললেন না, আমরা সবসময় এটাই তো যখন নির্বাচন হচ্ছে তখন তো সরকার নেই আসলে। আমাদের এখানে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম ছিল, এখন যেভাবেই হোক ওরা বাতিল করে দিয়েছে। কিন্তু সারা বিশ্বব্যাপী যখন নির্বাচন চলে, নির্বাচন কমিশনের কর্তৃত্ব বা নেতৃত্ব হাতে থাকে। তারা সরকারের ইচ্ছা বাস্তবায়ন করবে কেন? বরঞ্চ তাদের ইচ্ছা, তাদের সিদ্ধান্ত, তাদের নির্দেশ মোতাবেক বাকি রাজনৈতিক প্রক্রিয়া চলে, টোটাল কান্ট্রি তাদের কমান্ডের অধীনে চলে যায়। মানে এইটা নজরুল ভাইকে ধন্যবাদ দিচ্ছি আমি এই কথাটা এখানে বলবার জন্য। এবং আমি মনে করি যে, আমি জানি না ঠিক আপনাদের যদিও ভার্চুয়াল, কিন্তু তারপরেও সাংবাদিক বা মিডিয়ার সঙ্গে আপনাদের যোগাযোগ নিশ্চয়ই করছেন এবং তারা এটা ফলো নিশ্চয়ই করছেন। এটা খুব সিরিয়াসলি টেক আপ করা উচিত। দেখেন, যে প্রক্রিয়াটা করা হয়েছে, যেটার অভিজ্ঞতা আপনাদের এখন তো নেই, বিকজ আপনারা অনেক আগে রেজিস্ট্রেশন পেয়েছেন। আমি করতে গিয়ে দেখেছি যতগুলো জেলা শাখা করতে হবে, থানা শাখা করতে হবে, সেগুলো একটা অফিস দেখাতে হবে, বাড়িওয়ালার সঙ্গে আপনার একটা চুক্তি দেখাতে হবে। আমি প্রায় প্রত্যেক জায়গাতে এরকম কষ্টের মধ্যে পড়েছি। বাড়িওয়ালা বাড়ি দিবেন, ঠিক আছে, কাজ করেন, ভাই সাইনবোর্ড লাগাবেন না। তারপরে বলবেন করতে না, কারণ সরকারের পক্ষ আমাকে ধরবে এবং শেষ পর্যন্ত আমার পরিবার, আমার যা এস্টাবলিশমেন্ট আছে আর আমার সয় সম্পদ সবকিছু নিয়ে টানতে লাগবে। চূড়ান্ত স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে, একটা চূড়ান্ত স্বৈরতান্ত্রিক শাসনের মধ্যে আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এক্সারসাইজ করবেন, এটা কখনোই হতে পারে না। এবং এই কারণে এমনকি ধরেন নতুন আপনি একটা কমিটি করলেন, জেলা কমিটি বা থানা কমিটি, এটা ডিক্লেয়ার হবার সন্ধ্যা বা রাতের মধ্যেই সরকারি দলের পান্ডারা তাদের বাড়িতে হাজির হয় এবং বলে কাল থেকে যেন এই না থাকে। পুলিশও তাই করে, র্যাব তাই করে, সবাই এই কাজটা করে এরকম একটা পরিস্থিতি করে যে নতুন দলের রেজিস্ট্রেশন করা বাস্তবিকই প্রায় অসম্ভব। এর মধ্যে কেউ কেউ পাচ্ছেন, সেটা কেমনে পাচ্ছেন সেটা তো সবার জানা আছে। এবং নজরুল ভাইও বললেন যার কোনো যোগ্যতা নেই এরকম কেউ কেউ যে পেয়েছেন, তার উদাহরণ তো আমাদের এখানে অনেকই আছে। এর মধ্যে আবার একটা মানুষ সজ্ঞানে এটা করতে পারে যে নতুন রেজিস্ট্রেশন যারা করবে তাদের বিগত দুটো নির্বাচনে যদি একজন অন্তত যেতে বা 5% ভোট অফ দি টোটাল, আমি তাই পড়েছি, টোটাল ভোট যদি পায় তাহলে সেটা কনসিডার করা যাবে। ওই যে নজরুল ভাই বললেন না, যার রেজিস্ট্রেশন সে নিজের প্রতীকে নির্বাচন করে দেখাবে। আর বিগত দুটো নির্বাচন মানে এই ইলেকশন কমিশন নিজে হলো ভোট ডাকাতদের সাথী। তো কি হয়েছে, গত দুটো নির্বাচন তো কোনো নির্বাচন হয়নি, এই কথা বলবার মানে কি? অতএব এজেন্ডা যেটা করেছেন, যেভাবে স্বপন প্রেস করলেন, এটা আমার কাছে খুব চমৎকার লেগেছে।
সেটা হচ্ছে কি উদ্দেশ্যে এটা করা হলো। আর এই উদ্দেশ্য বোঝাও কোনো কঠিন বিষয় না। আমি মনে করি না যে উদ্দেশ্য বোঝার জন্য আমাদের অনেক গবেষণা করবার দরকার আছে, চিন্তা ভাবনা করবার দরকার আছে। বিকজ দেশ এবং বিশ্ব একটা ভয়াবহ সংকটের সামনে। আমি শব্দটা ভয়াবহ বলতে যা বোঝায় তারও বেশি কিছু বোঝালে তাই বোঝাচ্ছি। এইটা শুরু যেখান থেকেই হোক, এটা শেষ কোথায় হবে আমরা কিন্তু এখন জানি না, কেউ জানি না। এবং এই যে এখন যে ক্রাইসিসটা চলছে, এটা কি পিকে উঠেছে তাও আমরা বলতে পারবো না, বিকজ টেস্টই নাই। সেটাও সফর একটু আগে বললেন। আসলে কথাগুলো সবই আলোচনা হয়েছে। এখন বড় ক্রাইসিস ইতিমধ্যে হয়ে গেছে, 1 কোটির চাইতে বেশি লোক আরো বেশি দরিদ্র হয়ে গেছে, কেউ দারিদ্র সীমার নিচে চলে গেছেন। এদের খাওয়ানোর ব্যবস্থা কি? প্রতিদিন মিনিমাম দৃশ্যমান 10-20টা পরিবার ঢাকা থেকে বাইরে চলে যাচ্ছে। এগুলো সেভ করা হবে কিরকম করে? গভর্নমেন্টের কোনো প্ল্যান নাই। এবং গতকালকে পত্রিকায় দেখেছেন যে যেটাকে তারা বলেছেন সোশ্যাল সেফটি নেট বা করোনা কালে আক্রান্ত মানুষগুলোর সহযোগিতার জন্য দেওয়া হবে বিশেষ প্রণোদনা, এগুলো সব বেতন ভাতা দেওয়া হচ্ছে। ওটা আগেও বলা হয়েছিল। মানে সমস্ত ব্যাপারে মিথ্যাচার করতে করতে, ওই যে বলতো না, আকাশ দিয়ে উড়ে গেলে নিচে ঢাকার দিকে তাকালে লস এঞ্জেলসের মতো শহর মনে হয়। সব উন্মাদ কতগুলো 420 কতগুলো মন্ত্রী টন্ত্রী হয়েছে এবং তারা এসব একটার পর একটা কথা বলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে গভর্নমেন্টের কাছে কোনো টাকাই নেই এবং গভর্নমেন্ট টাকার জন্য কি করছে? প্রধানমন্ত্রী নিজে বলছে, দেখেন তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে টাকা না যায় কিনা। ক্যান ইউ ইমাজিন দেশ কত বড় ক্রাইসিসে পড়লে আমরা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে হাত দিতে চাই? এখন এই দৃষ্টি সরিয়ে অন্যদিকে আনতে হবে। আপনি এখান থেকে একজনকে অনুমোদন দিয়েছেন হসপিটাল চালাবার জন্য, তাকে টেস্ট করতে দিয়েছেন এই করোনার, এবং তার টেস্ট করা লোকজন বাইরে গেছে, গিয়ে ধরা খেয়েছে, তারপরে ইতালি ফ্লাইট বন্ধ করে দিয়েছে, সারা দুনিয়াতে বদনাম হচ্ছে। সেই লোকটা যে আওয়ামী লীগের একজন মদতপুষ্ট লোক, আওয়ামী লীগের সৃষ্ট, তার রীতিমতো ওই যে গানম্যান সহ পুলিশ প্রোটেকশন পেত, সরকার তাকে তৈরি করেছে। একটা দুইটা না, শুধু তাকেই না, যারা এই আপনার N95 দিয়ে করেছে তারাও। মানে মানুষের যখন মৃত্যুর হাজারি, যখন ক্ষুধার্তের আক্রমণ, সেই সময় মানবতার সাথে এত বড় বেইমানি করার উদাহরণ পৃথিবীতে এমন বেশি নাই। এবং এইটা আমি আপনি বলছি কি বলছি না সেটা কথা না, কিন্তু সমস্ত মিডিয়া সব ধরনের চাপ থাকার পরেও কিন্তু এগুলো প্রকাশিত হচ্ছে। কোনো সত্য তারা গোপন রাখতে পারছে না। তথাকথিত উন্নয়নের পরে আমাদের স্বাস্থ্য সেক্টর কত খারাপ হয়েছে সেটার প্রমাণ হয়েছে। অতএব তারা এগুলো থেকে সবকিছু সরিয়ে দেওয়ার সময়ের জন্য, দিকে খেয়াল রাখবেন মান্না ভাই, একটু সময়ের দিকে খেয়াল জানি না, আমি জানি না সময় কতখানি, বলেন কতখানি বলতে পারবো, আগে রাখবেন। বলেন এই তো। যে না না, আমি দুঃখিত, আপনাকে আগে সময় স্মরণ করিয়ে দেই নাই। আপনি আর 2 ওকে, মিনিটের মধ্যে শেষ করলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ করে ফেলতে পারবো। এখন এই পরিস্থিতিতে আমি বলবো কি, ধরেন জানি না এই ভার্চুয়াল সেমিনারের মধ্যে যেটা হওয়া উচিত বা করতে পারেন আপনারা, তা হচ্ছে অন্যান্য দলকেও, আমাকেও যেহেতু ডেকেছেন, সম্ভবত বাসদকেও ডেকেছেন, আরো যাদেরকে ডেকেছেন, সবাই মিলে এটার বিরুদ্ধে একটা বক্তব্য দেয়া, আর এই যে দৃষ্টিটা সরিয়ে রাখতে চাইছে, সেই দৃষ্টিটা যেখানে যাওয়া উচিত সেই জায়গাতে ফোকাস করবার চেষ্টা করা দরকার আমাদের, এবং তারই ভিত্তিতে জনগণকে সংগঠিত করা। এইটা কোনো বিষয় নেই ইলেকশন কবে হবে। একটা ইলেকশন যে বলছে এখন বাই ইলেকশন করবে, কোনো মানে আছে নাকি? ইলেকশন তো বাই ইলেকশন হওয়া উচিত নয়, সেটা আপনারা বর্জন করেছে, আমি মনে করি খুবই রাইট কাজ করেছেন। তারপরে 3 বছর পরে আর নির্বাচন হতে পারে, সেইটা নিয়ে তো আমাদের দুশ্চিন্তা করার দরকার নাই, কারণ এই সরকার ক্ষমতায় থেকে আবার একটা নির্বাচনে ফলাফল তো একই রকম হবে। যা করা দরকার সেটা আমি মনে করি খুব মুখ ফুটে বলার দরকার নেই, মানুষ বুঝছে। তার জন্য আমরা সবাই সংগঠিত হবার চেষ্টা করি, এই আহ্বান জানাবো। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না। আমি এই পর্যায়ে নির্বাচন কমিশনের সাবেক সচিব জনাব আব্দুর রশিদ সরকার সাহেবের কাছে আবার যেতে চাচ্ছি। আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করবেন জনাব আব্দুর রশিদ সরকার। আপনার আলোচনার পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খুশরো মোহাম্মদ চৌধুরী এবং জনাব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কথা বলবেন। আপনি দীর্ঘদিন নির্বাচন কমিশনের সচিব ছিলেন, ফলে আপনার অনেক অভিজ্ঞতা আছে। এই প্রেক্ষিতে আপনি আপনি ভূমিকাতে যে প্রশ্নের উত্তরে আপনি কোনো ধরনের কোনো উদ্দেশ্য খুঁজে পাননি, আপনি এই পর্যায়ে এই আলোচনার মধ্য দিয়ে আপনার যদি কোনো নতুন বক্তব্য থাকে বা নতুন কোনো ধারণা থাকে সেটাকে যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব আব্দুর রশিদ সরকার। আসসালামু আলাইকুম। আলোচনায় এখানে বলার মতো সুযোগ খুব কম আমার কাছে মনে হয়, কারণ আমি তো আপনাদের মতন পলিটিশিয়ান নয়, আমি অ্যাডভোকেট ছিলাম, এক্স যদিও কিন্তু আমি তো অ্যাডভোকেট ছিলাম। বিষয়টা হলো যে আমাদের খান সাহেবরা বলছেন, আমার জানাতে প্রধান নির্বাচন কমিশনারের অবস্থান হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতির সমমানের এবং অন্যান্য কমিশনের বিচারপতিদের সমান। সুতরাং তাদের যে ওত নেওয়া ওই পর্যায়ে হওয়া উচিত, এবং আমার যতদূর মনে পড়ে আগে তাই ছিল, কিন্তু এটা কখন চেঞ্জ করা হয়েছে আমি ঠিক জানি না। এবং এটা অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওটাকে এভাবে করে নিয়ে আসা হয়েছে। এই যে আইনটা করার চেষ্টা করা হয়েছে, যদিও বলা হয়েছে যে এটা বাংলা অনুবাদ করতেছি, কিন্তু আসলে বাংলা অনুবাদের নামে সেখানে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কিছু কিছু জিনিস ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে, এবং মূলত টার্গেটিং বিএনপি এই জিনিসগুলো করা হতে বলে আমি বিশ্বাস করি। তো এরকম একটা সিচুয়েশনে এবং যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যেগুলো খুবই রেগুলার শব্দ বাংলাদেশে, কিছু কিছু শব্দ ফার্সি শব্দ বা আরবি শব্দ বাংলা ভাষায় আমরা আত্মস্থ করা হয়েছে, কিন্তু সেই শব্দগুলোর বাংলা অনুবাদ করার চেষ্টা করা হয়েছে এবং করতে যে হাস্যকর বিষয় নিয়ে আসা হয়েছে বলে মনে হয়। তো এইরকম একটা সিচুয়েশনে এই করোনা ভাইরাসের এই বর্তমান মহামারীর সময় এরকম একটা উদ্যোগ নিঃসন্দেহে উদ্দেশ্যমূলক ভাবে করা হয়েছে, এবং সোজা কথায় আমার কাছে যেটা মনে হয়েছে যে ইলেকশনের মাধ্যমে যদি না আসা যায়, সিলেকশনের মাধ্যমে কিভাবে তারা আসতে পারে এরকম একটা চিন্তা ভাবনা করে নিয়ে আসা হয়েছে। তাদের নির্দিষ্ট লোকজনকে কিভাবে ইলেকশনে নিয়ে আসা যায় এরকম একটা উদ্দেশ্য নিয়ে নিয়ে আসা হয়েছে। তো এই ব্যাপারে আমার এর বেশি আর আমার কিছু বলার নেই। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আব্দুর রশিদ সরকার। পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক সংবিধানেই নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাছ থেকে জনগণের গণতান্ত্রিক অধিকার চর্চার ব্যবস্থাটিকে নিশ্চিত করা, এবং সেই অর্থেই নির্বাচন কমিশন তার প্রথম লক্ষ্যই থাকে যে জনগণ যেন গণতান্ত্রিকভাবে তার ক্ষমতাকে চর্চা করতে পারে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে তার প্রধান কাজই হচ্ছে জনগণকে এই রাজনৈতিক সেবাটা দেয়া, এবং এই সেবা দেওয়ার বিভিন্ন পর্যায়ে রাষ্ট্র এবং সরকার যাতে নিরপেক্ষ থাকে, জনগণকে যাতে অবাধে তার গণতন্ত্র চর্চা করতে দেয়, রাজনৈতিক ক্ষমতা চর্চা করতে দেয়, এবং একই সাথে রাজনৈতিক দল যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থার মেজর পার্টি, সে কারণে রাজনৈতিক দলসমূহ যেন জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের জন্যই বিকশিত হতে থাকে, কোনোভাবেই যাতে প্রতিবন্ধকতা না করে, সে ধরনের একটি নিয়ন্ত্রণ রাজনৈতিক দলের উপরে বজায় রাখার জন্যই রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের প্রশ্নটি বিভিন্ন নির্বাচন কমিশন গ্রহণ করে। অর্থাৎ রাজনৈতিক দলগুলিকে নিবন্ধন করার ক্ষেত্রে এবং নির্বাচন কমিশন তার স্বাধীনতা চর্চা করার ক্ষেত্রে দুটোই উদ্দেশ্য হচ্ছে জনগণকে ক্ষমতায়ন করা, জনগণের গণতন্ত্র চর্চা করা। প্রথমত প্রমাণিত হয়েছে বিগত নির্বাচনে এই নির্বাচন কমিশনের ভূমিকা দিয়ে যে সে নির্বাচনের ক্ষেত্রে জনগণের পক্ষে দাঁড়ায় না। দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলির নিবন্ধন করার ক্ষেত্রে এখন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের মধ্য দিয়ে প্রমাণ হতে যাচ্ছে যে
দেশের প্রচলিত আইনে যতটুকু গণতন্ত্র চর্চা করার সুযোগ আছে সেটিকেও সে প্রয়োগ না করে বরঞ্চ সে রাজনৈতিক দল সমূহের নিবন্ধনকে যাতে সরকার ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যেই নতুন আইন তৈরি করতে যাচ্ছে। এই প্রেক্ষাপটকে সামনে রেখে এখন আপনাদের সামনে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। ধন্যবাদ স্বপন। রশিদ সাহেব কিন্তু ওনার বক্তব্যে একটা মূল্যবান কথা বলেছেন না শেষের দিকে, মানে সেটা হচ্ছে একেবারে বটম লাইনটা উনি বলে গেছেন। কিন্তু অনেক কথার মধ্যে শেষ কথাটা উনি যেটা বলেছেন, নির্বাচন কমিশন মনে হয় তাদের কাজকর্ম যেদিকে নিয়ে যাচ্ছে, যেদিকে তারা এগুচ্ছে, তারা পুরো নির্বাচন ব্যবস্থা থেকে ইলেকশন থেকে সরিয়ে এনে একটা সিলেকশনের প্রক্রিয়া যাচ্ছে। মূলত তারা একদলীয় শাসনের যে উদ্দেশ্য নিয়ে বর্তমান সরকার কাজ চালাচ্ছে, যেভাবে তারা ক্ষমতায় আসছে এবং অব্যাহতভাবে থাকার যে প্রক্রিয়া, মূলত ইলেকশন কমিশনের মাধ্যমে তারা এই কাজটা করাচ্ছে। এবং আপনি যদি ইলেকশন কমিশনের কার্যক্রম যদি ফলো করেন, এই বিগত বছরগুলোতে যতগুলো আইন প্রণয়ন করেছে, যতগুলো বিধি প্রণয়ন করেছে, প্রত্যেকটি আইন বিধির উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে আজকে আওয়ামী লীগ যারা জোর করে ক্ষমতা দখল করেছে তারা যাতে ক্ষমতায় যেতে পারে, বারবার ক্ষমতায় অব্যাহতভাবে থাকতে পারে, সেই উদ্দেশ্যে কিন্তু সব আইন প্রণয়ন হচ্ছে। এই আইনটি যেটার কথা আমরা বলছি, সেই তার অনেকগুলো আইনের মধ্যে এটাও তার মধ্যে একটা অন্যতম আইন। এটা নতুন কিছু না, তারা কিন্তু আগে যথেষ্ট আইন করেছে, সংবিধানের মধ্যে পরিবর্তন এনেছে, এই সিভিল এবং ক্রিমিনাল আইনে পরিবর্তন এনেছে, এবং আরপির মধ্যে যে পরিবর্তনগুলো এনেছে মূলত একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে ওই উনি খুব ভালো বলেছেন, কথাটা আমার ভালো লেগেছে। মনে হচ্ছে ইলেকশন কমিশন আর ইলেকশনের কোনো ইন্টারেস্ট নেই, তারা ইলেকশন নিয়ে বোধহয় মাথা ঘামাতে চাচ্ছে না, কারণ তারা দেখছে যে আসলে ইলেকশনও বাংলাদেশে এই সরকার তাদেরকে যে জন্য বসিয়েছে, ইলেকশন করার জন্য তাদেরকে সেখানে বসাই নাই, তাদেরকে বসাইছে যাতে তারা ক্ষমতায় থাকতে পারে, অব্যাহতভাবে থাকতে পারে, এই জন্যই তাদের কাজটা। সুতরাং এই যে প্রক্রিয়াগুলো একটা পর একটা আসছে, এই যে আইনের পরিবর্তন আসছে, বিধির পরিবর্তন আসছে, ঠিক এই পারপাসে কিন্তু এই কাজটা হচ্ছে। কিন্তু এই যে রাজনৈতিক দলের নিবন্ধনের যে আইনটা তারা বিলটা নিয়ে আসছে এখন, এই প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট হচ্ছে করোনাকালীন সময় সমস্ত বিশ্বের মানুষ তার জীবনের জন্য লড়ছে, এই মুহূর্তে তার জীবনের জন্য লড়ছে, তারপরে তার জীবিকার জন্য লড়ছে। ওই মান্না ভাই বলেছে ঢাকা শহর থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে বাড়ি ভাড়া দিতে পারছে না, ইলেকট্রিসিটি বিল দিতে পারছে না, গ্যাসের বিল দিতে পারছে না, চাকর বাকরের বেতন দিতে পারছে না, হাজার হাজার মানুষ গ্রামে চলে যাচ্ছে। চট্টগ্রামে কিন্তু তাই একই অবস্থা আমি লক্ষ্য করছি এখানে, আমি তো চিটগঙ্গে এখন। এবং নিম্ন মধ্যবিত্ত দিনে এনে দিনে যারা খায়, তাদের দৈনন্দিন জীবন জীবিকা কিভাবে চলবে এটা অনিশ্চিত হয়ে গেছে। এই জীবন জীবিকার লড়াই, বেঁচে থাকার লড়াইয়ের মাঝখানে মানুষের মনোজগতে কি কাজ করছে, এখন বাংলাদেশ না বিশ্বের মানুষের মনোজগতে কি কাজ করছে, এই মুহূর্তে মনোজগতে কাজ করছে সে বাঁচতে পারবে কিনা, তার স্বাস্থ্য সেবার পাবে কিনা, সে তার দৈনন্দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে কিনা, তার সামাজিক নিরাপত্তা থাকবে কিনা, মানবিকতা কল্যাণকর একটি রাষ্ট্রের মানুষের মনের চিন্তা এখন। এই মনোজগতে মানুষ একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্টের চিন্তা করছে, সামাজিক চুক্তি নতুন ভাবে কিভাবে হবে, যাতে করে আগামী করোনা উত্তর সময়ে বিশ্ব কিভাবে বাঁচবে, মানুষ কিভাবে বাঁচবে, এই যে একটা নতুন সোশ্যাল সামাজিক চুক্তির কথাও মানুষ চিন্তা করছে। এইসব জিনিস মানুষের মনোজগতে কাজ করছে, কিন্তু আমাদের কাছে অবাক লাগছে তাদের মনোজগতে কি কাজ করছে।
এইরকম একটা অবস্থা যদি তাদের মনোজগতে এখনো ক্ষমতায় ধরে রাখার, আঁকড়ে থাকার, জনগণকে বঞ্চিত করে, তাদের অধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতায় যাওয়ার এই মনোজগৎ, তাদের মনোজগতে যদি এই মুহূর্তে সেটা কাজ করে থাকে, তাহলে তাদের আমি সবকিছু বাদ দিলাম, গণতন্ত্র বাদ দিলাম, ভোটাধিকার বাদ দিলাম, আইনের শাসন বাদ দিলাম, তাদের দৈনন্দিন জীবন জীবিকা সব বাদ দিলাম, কিন্তু একটা মানবিকতা তো থাকবে। তাদের মানবিকতা কোথায় গেছে? এই সময়ে এইরকম একটা আইন বাংলা ভাষার নামে, এই সময় একটা আইন যারা আনতে পারে, এরা কি মানবিক? এদের মধ্যে মানবিকতা কাজ করছে? এরা কি মানুষ? এরা কি সমাজে আছে? এটা হচ্ছে বড় প্রশ্ন আজকে। এই যে বাংলার নামে যেটা করছে, বাংলা একটা পুরো আইন ইংরেজিতে আছে, আরপিওটা পুরোটা ইংরেজিতে আছে, এখান থেকে একটা অংশ হঠাৎ করে এইরকম একটা কঠিন সময়ে একটা অংশকে বের করে বাংলায় করার নামে তারা যে কাজটা করছে, এটা মোটেই উদ্দেশ্য কিন্তু মোটেই বাংলা না। আমাদের সেক্রেটারি জেনারেল সাহেবকে যে চিঠিটা দিয়েছে, চিঠিতে বলা হয়েছে যে বাংলায় রূপান্তরিত করার জন্য এই আইনটি করা হচ্ছে, ওই মূল জিনিসগুলো ঠিক রেখে। কিন্তু আপনি যদি এই আইনের বিলের প্রিয়াম্বেলে যান, উদ্দেশ্য আদর্শে কিন্তু বাংলার নামগন্ধ কিন্তু নাই। আমরা তো সংসদে বহু বছর কাটিয়েছি, বহু বিল পাশ করেছি, বহু বিল পড়েছি, উদ্দেশ্য আদর্শ ছাড়া কোনো বিল আমার চোখে পড়েনি। প্রত্যেকটা বিলের একটা উদ্দেশ্য আদর্শ আছে। তাদের যদি উদ্দেশ্য আদর্শ যদি বাংলা হয়ে থাকে, তাদের বিলের মধ্যে কিন্তু বাংলা শব্দ বলে কিছু নাই। কিন্তু কত বড় প্রতারণা! আপনি দেখেন, চিঠিতে লিখেছে বাংলায় রূপান্তরিত করার জন্য, কিন্তু বিলের মধ্যে বাংলার আশেপাশে কোনো শব্দ পর্যন্ত হেঁটে নাই। বলেছে যে মৌলিক বিধানাবলী অবলম্বন করিয়া বাংলাতে রূপান্তরিত করে এই আইনটা হবে। নজরুল ভাই তো বলে গেছেন, আমি বেশি রিপিট করতে চাই না এগুলো। মৌলিক বিধানাবলী অবলম্বন না করার জন্য এই আইনটা করা হয়েছে, মৌলিক বিধান পরিবর্তন করার জন্য এই আইনটা করা হয়েছে, বাংলায় করার জন্য না। আমি একটা এক্সাম্পল দিই, যে যেই দলগুলো নিবন্ধিত হয়ে গেছে, যেমন বিএনপি সহ যারা নিবন্ধিত আছে, সব দলগুলো নিবন্ধিত আছে, এদের কিন্তু কোনো সেভিং ক্লজ নাই। এই যে যারা আইনটা করেছে, এখানে ওখানে সমস্ত বিজ্ঞপ্তি, নির্দেশাবলী সবকিছু থাকবে, রহিতকরণ করার পরে ওগুলো সব ঠিক থাকবে, কিন্তু নিবন্ধিত দলের কথা কিছু লেখে নাই তারা। সেভিং ক্লজে সব ঠিক আছে, সব প্রজ্ঞাপন, বিজ্ঞাপন, নির্দেশাবলী ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে, এগুলোকে সবগুলোকে কিন্তু ভ্যালিডিটি দিয়েছে, কিন্তু নিবন্ধিত দলের কথাটা তারা বাদ দিয়েছে। আপনি চিন্তা করেন বিষয়টা। অর্থাৎ নিবন্ধিত দলগুলো, তাদের ভাগ্য নির্বাচন কমিশনের হাতে। আপনাকে তারা খেলতে দেবে কিনা, আপনি খেলতে পারবেন কিনা, খেলায় নামতে পারবেন কিনা, জিনিসগুলো তাদের হাতে নিয়ে যাচ্ছে। এই যে বাৎসরিক, যেটা বাৎসরিক প্রতিবেদনে তাদের পদ্ধতি মতো তারা বাৎসরিক প্রতিবেদনগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করবে এবং এগুলোকে তদন্ত করবে, এবং তাদের তদন্তে যদি পাওয়া যায় যে কোনো কিছু কমপ্লায়েন্সের অভাব আছে কোথাও, তাহলে আপনার দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে। নিবন্ধন বাতিল করবে কারা? যারা যে সংস্থা তদন্ত করবে সেই সংস্থা বাতিল করবে। তাদেরকে আইন কানুন তাদের মাথায় কিছু নাই? আপনি কি যখন কোর্টে একটা বিচার হয়, তদন্ত তো জজ সাহেব তদন্ত করে না, কোর্ট তদন্ত করে পুলিশ, বিচারের রায় দেয় জজ সাহেব। এখন তারা তদন্ত করবে, রায়ও তারা দেবে। আপনি ফান্ডামেন্টাল এগুলো লর কতগুলো বেসিক জিনিস, এই জিনিসটা পর্যন্ত তাদের মাথায় ঢুকতেছে না, এমন অন্ধ হয়ে গেছে। ওই যে সিলেক্টেড একটা দেশের মধ্যে রাজনীতি করার জন্য এমন অন্ধ হয়ে গেছে, তাদের মাথায় সেটা পর্যন্ত নাই। আপনি এই দুটো আমি এক্সাম্পল দিলাম। আরো ব্যাপার হচ্ছে, এই আসলে যে উদ্দেশ্যে তারা এখন নেমেছে এই বাংলার নামে, ওই
একেবারে এই তারা দেখতে পাচ্ছে আসলে এই নির্বাচন চুরি করে বারবার ক্ষমতা দখল করার পরেও বিরোধী দল বিশেষ করে বিএনপি দিনের পর দিন শক্তিশালী হয়ে যাচ্ছে। আসলে সমস্যাটা হচ্ছে এই জায়গায়, ওরা যে পারপাসে ক্ষমতা দখল করে বিরোধী দলকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করেছিল, ওরা দেখতে পাচ্ছে ব্যাপারটা হচ্ছে ঠিক তার উল্টো। তারা দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে রাজনৈতিকভাবে, বিএনপি আরো বেশি শক্তিশালী হয়েছে বিগত 10 বছর 12 বছর 13 বছর। এখন দেখতে পাচ্ছে এরকম একটি শক্তিশালী জনপ্রিয় দল, জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেবের নেতৃত্বে দিন দিন শক্তিশালী হচ্ছে। এখন অন্য পথ বেছে নিয়েছে, এই পথটা হচ্ছে নিবন্ধনের একটা নতুন আইনে তারা যাচ্ছে এখন। সুতরাং আমি এখানে শেষ করছি, শুধু একটা কথা বলবো যে তারা যে শুধু আইন করে করে এই দেশের রাজনীতি গণতন্ত্র ধ্বংস করে, এই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে সিলেক্টিভ বেসিসে একটি সরকার করার পন্থায় নামে নাই, তারা কিন্তু যেখানে প্রয়োজন আইন ভঙ্গ করছে। আমি একটা উদাহরণ দিই, এই যে নির্বাচনটা এখন দিয়েছে, এই যে বাই ইলেকশনে যে দিয়েছে, কখন করোনাকালীন সময়, যেটা আমরা বাতিল করেছি, আমরা বলছি আমরা করবো না, যদি বা আমরা সেখানে অংশগ্রহণ করেছি ইতিমধ্যে, কিন্তু আমরা বলেছি না এই করোনাকালীন এই মানুষ মৃত্যুর সাথে যে প্রতিনিয়ত লড়ছে, এখানে তো নির্বাচনের প্রশ্নই উঠে না, আমরা করব না নির্বাচন। এবং তার সাথে তারা যে নির্বাচনটা করছে, কিন্তু এখানে আইনে বলা আছে 123-এ আপনার সংবিধানের যে অ্যাক্ট অফ গড যখন আপনাকে প্রয়োগ করতে হয়, অর্থাৎ করোনাকালীন সময়ে, ইট ইজ অ্যাক্ট অফ গড, এটা বিশ্ব স্বীকৃত অ্যাক্ট অফ গড, এটা নিয়ে কারো মানে কোনো সন্দেহ নাই, আইনের চোখেও নাই, রাজনীতির চোখেও নাই, কোথাও নাই যে অ্যাক্ট অফ গড থাকাকালীন সময়ে আপনি নির্বাচন করতে পারবেন না। আইনে আছে আপনি 90 দিন এটা বাড়াতে পারবেন, কিন্তু এটা আইনে, আপনি যদি আইনের এত পরিষ্কার যে আমি আবার পরবর্তীতে কিছু কিছু লয়ারের সাথে আলাপ করেছি, এটা যে এটা তো এটার আইনের ইন্টারপ্রেট, যতক্ষণ অ্যাক্ট অফ গডটা থাকবে, অর্থাৎ যতক্ষণ করোনা সমস্যার সমাধান না হবে, অ্যাক্ট অফ গড কিন্তু বিরাজমান, এই সিনারি কিন্তু চেঞ্জ হচ্ছে না। যতক্ষণ এটা থাকবে ততক্ষণ আপনি নির্বাচন করতে পারবেন না, এবং আপনি কিন্তু আইন আপনাকে পথ দেখিয়ে দিচ্ছে, আপনাকে সংবিধান পথ দেখিয়ে দিচ্ছে, দিস ইজ অ্যাক্ট অফ গড, ইউ মাস্ট গো বাই ইট। এবং যতক্ষণ অ্যাক্ট অফ গড থাকবে আপনি নির্বাচন করতে পারবেন না, এটা পরিষ্কার আইনের ইন্টারপ্রিটেশনে। তারা কিন্তু সেটা মানছে না, সংবিধান পথ দেখাচ্ছে, আইন পথ দেখাচ্ছে, আপনি সেই পথে যাচ্ছেন না, সেটা আপনি লঙ্ঘন করে নির্বাচন করতে যাচ্ছেন। আপনাদের মনে আছে আমাদের যখন 111-এর পরে, তখন তারা 2 বছর পরে যখন তারা নির্বাচন করলো, 2 বছর, 90 দিন না, 2 বছর পরে নির্বাচন করেছে। বিএনপি তখন চ্যালেঞ্জ করেছিল, কোর্টের রায় কি ছিল? ডক্ট্রিন অফ নেসেসিটি। 2 বছর পরে নির্বাচন করেছে, ডক্ট্রিন অফ নেসেসিটি, সেইখানে সেটা তারা করতে পেরেছে। আজকে যেখানে সমস্ত বিশ্ব জীবন জীবিকার সংগ্রামে নেমেছে, মানুষ বাঁচার সংগ্রামে নেমেছে, অ্যাক্ট অফ গড ইজ সো মাচ ভিজিবল, যেটা নিয়ে কোনো ডিসপিউট নেই, তার মধ্যে তারা নির্বাচন করছে। সেখানে তারা আইন ভঙ্গ করতে তারা দ্বিধা করছে না। এই হচ্ছে অবস্থা। এই যে আপনার বিগত যখন করোনা শুরু হলো, তখনও কিন্তু তারা নির্বাচন করেছে, আমরা কিন্তু তখনও বাধা দিয়েছিলাম নির্বাচন না করার জন্য, এবং চট্টগ্রামের মেয়র ইলেকশন আমরা বলছি আমরা করবোই না, তোমরা করতে পারো। শেষ পর্যন্ত তারা ঢাকা নির্বাচন করেছে, হাজার হাজার লোক ওখানে গিয়ে আঙ্গুলের ছাপ দিয়েছে ইভিএম এর উপরে, মাননীয় প্রধানমন্ত্রী সহ দিয়েছেন। এখন কতজনের আঙ্গুলের ছাপ থেকে কতজনের কাছে এই করোনা গিয়েছে আমরা তো জানি না, কিন্তু এইটারও তো দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। এই যে নির্বাচন দিয়েছে, এখানে যে আঙ্গুলের ছাপ দেখা, যেই দেখ যে মানুষগুলো যাবে এই যে নির্বাচন প্রক্রিয়াতে, এখানে যে করোনায় মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশে এটার প্রকোপ আরো বাড়বে, এটা সংক্রমণ আরো বাড়বে, এটার দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের আরেকজন আলোচক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নেতা এবং বাম দলীয় সমন্বয় কমিটির, দলীয় জোটের সমন্বয় কমিটির আহ্বায়ক জনাব বজলুর রশিদ ফিরোজ
এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন। আপনাকে স্বাগতম জানাই আলোচনাতে। ইতিমধ্যে অন্যান্য আলোচকরা আলোচনা করেছেন। আপনি সংক্ষেপে বাংলাদেশ নির্বাচন কমিশন যে নতুন একটি আইন করার উদ্যোগ নিয়েছে, ইংরেজির পরিবর্তে বাংলা ভাষা প্রণয়নের উদ্যোগের শিরোনামে তারা এই উদ্যোগটি গ্রহণ করেছে, এবং যে আইনের মধ্যে আমরা ইতিমধ্যেই তার খসড়াতে দেখেছি বাংলার প্রতি কোনো দরদ নেই, উল্টো বরঞ্চ রাজনৈতিক দলসমূহকে নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্গে আজ্ঞাবাহী করার একটা উদ্দেশ্য তার মধ্যে আমরা খুঁজে পেয়েছি, বিভিন্ন বিদগ্ধ আলোচকরাও খুঁজে পেয়েছেন। আপনি এই প্রেক্ষিতে আপনার সংক্ষিপ্ত বক্তব্য করবেন। আপনার সময় 5 থেকে 7 মিনিট। জনাব বদরুল রশিদ ফিরোজ। ধন্যবাদ জনাব জহিরুদ্দিন স্বপনকে। আমি ধন্যবাদ জানাচ্ছি বিএনপির যে গবেষণা সেল যারা আজকে এই বিষয়ের উপরে যে আলোচনার আয়োজন করেছেন, অনলাইন আলোচনার। আমি দুঃখিত যে অন্যদের আলোচনা আমি শুনতে পারিনি, কারণ আমাদের একটা প্রোগ্রাম ছিল, আপনারা জানেন যে বাম গণতান্ত্রিক জোট আজকে সারা দেশে প্রোগ্রাম দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এবং স্বাস্থ্য খাতে দুর্নীতি, অব্যবস্থাপনা, লুটপাট আছে তার বিচার, এবং বিনামূল্যে করোনা টেস্ট এবং চিকিৎসা বেসরকারি হাসপাতালগুলো অধিগ্রহণ করে নাগরিকের চিকিৎসা নিশ্চিত করার যে দাবি, এই দাবিতে। তো যাই হোক, যে বিষয়ে আলোচনা এটা বলছেন যে আমাদের নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন রাজনৈতিক দলের যে নিবন্ধন আইন সেটার একটা বাংলা তর্জমা করার জন্য খসড়া পাঠিয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতি। এবং আরেকটা বিষয় যে নির্বাচন কমিশনের একটা শর্ত ছিল যে রাজনৈতিক দলে 33% নারী সদস্য সকল স্তরের কাঠামোতে 2020 সালের মধ্যে থাকবে, এইগুলো তুলে দেওয়ার জন্য প্রস্তাব করছেন। এবং নির্বাচন কমিশনের নিবন্ধনের যে শর্ত ছিল আগে 3টি শর্ত, সেই 3টি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত পূরণ করলেই রাজনৈতিক দলের নিবন্ধনের যে বিষয়টি ছিল সেই 2টি শর্ত পূরণ করতে হবে। 3টি শর্তের মধ্যে এই ধরনের একটি বিষয় তারা এখানে খসড়া আকারে পাঠিয়েছে। এটা আমরা আমাদের পার্টি এবং আমাদের জোটের পক্ষ থেকে আমরা মনে করি যে এটা নির্বাচন কমিশনের একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী আসে। কারণ বাংলাদেশে এখন বর্তমানে যে ভোট ডাকাতের সরকার ক্ষমতায় আছে, অনির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার না বিধায় জনগণের প্রতি তার কোনো দায়িত্ব নাই, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেহেতু নির্বাচিত সরকার না, কাজে গণতন্ত্রের প্রতিও তার কোনো দায় নাই। তার আজ্ঞাবাহী প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনও এখানে স্বৈরতান্ত্রিক যে আচরণ, সেই আচরণ করছে। কারণ এখানে প্রথমত কোনো বিষয়ে সেটা পরিবর্তন করতে হলে সংশোধন, সংযোজন, পরিবর্তন, পরিমার্জন এটা চলমান বিষয়, সেটা হতেই পারে। কিন্তু তার জন্য স্টেক হোল্ডার যারা আছে, বিশেষ করে প্রধান স্টেক হোল্ডার এখানে রাজনৈতিক দল এবং অপরাপর সুশীল সমাজ সহ অন্যান্য অংশ, সেই মানুষদের সাথে অংশীজনের সাথে আলাপ আলোচনা ব্যতি রেখে তারা এই ধরনের একটা প্রস্তাব উত্থাপন করা, সেটা একটা স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী মনোভাবের যে প্রকাশ, আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা দেখলাম যে এই করোনা কালের সময়েও আমরা ঢাকার যে নির্বাচন, সেই নির্বাচনটা অনুষ্ঠিত হলো, সিটি কর্পোরেশন হলো, এবং আরেকটা পার্লামেন্ট যে নির্বাচন ধানমন্ডি সেটা হলো। এবং আবার দেখলাম আমরা বগুড়াতে একটা ইলেকশন, বাই ইলেকশন, এবং এখানে বগুড়ার সারিয়াকান্দিতে এবং যশোরের একটি নির্বাচন, সেই নির্বাচনের তফসিল এবং তারিখ তারা ঘোষণা করেছে। আমরা এটারও প্রতিবাদ জানাই। যেখানে মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে, সেখানে নির্বাচন কমিশন সরকারের যে আদেশ বা অনুরোধ ঘরে থাকার, সেটাকে উপেক্ষা করে মানুষকে বাইরে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা করেছেন, যেটা মোটেও এই করোনা কালের জন্য সমীচীন না। আমরা সেই নির্বাচন কমিশনের সেই ঘোষণা, সেটারও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই উপনির্বাচন, সেই উপনির্বাচন বন্ধ করার দাবি জানাই। আর যেখানে যে ইংরেজি আইন সেটার বাংলা করবে, ঠিকই আছে, এটা হচ্ছে বাংলার প্রতি যে তাদের অনুরাগ, সেই অনুরাগের প্রকাশ না। এটা যে জিনিসের প্রচলন আছে, সেই প্রচলিত বিষয়, সেই বিষয়টাকে জটিল করা, অপ্রয়োজনীয় ব্যয়, সেই ব্যয় নির্বাহ করার জন্য এগুলো হলো যে সামরিক সরকারদের, শাসকদের। এর সাথে এসে এখানে ঢাকার নাম পরিবর্তন করে ডিএসসি এর জায়গায় ডিএসএ কে এটা করছে, এবং নানা সময় এই ধরনের যে অকারণ যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো করে। এখানেও যেমন ধরেন এখন ইংরেজির বাংলা করবে, অক্সিজেনের বাংলা অম্লজান করলে এটা কি প্রয়োজনীয় শর্ত পূরণ করবে? চেয়ারের বাংলা কেদারা করলে এটা কি মানুষ গ্রহণযোগ্য হবে? মানুষের এটা সহজ হবে না আরো জটিল হবে? টেবিলের বাংলা চার পায়া মাচা, এটা করলে এটা জনগণের কাছে বোধগম্য হবে, সহজবোধ্য হবে, নাকি আরো জটিল হবে? তাহলে যে জিনিসগুলো আবহমান কাল ধরে চলে আসছে, যেগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে আছে, সেগুলো পরিবর্তন করে অপ্রয়োজনীয় ব্যয় সেগুলো
করার যে নির্বাচন কমিশনের উদ্যোগ, এটারও আমরা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। সেজন্য রাজনৈতিক দলের নিবন্ধন আইনের শর্ত, সেগুলো যে 2টা শর্ত পূরণ করার যে বিষয় সেটা আমরা নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এবং 33% নারী কোটা, সেটা এই নির্বাচন কমিশন সময় বেঁধে দিয়ে খালাস। এই আগের কমিশন সেটা সময় দিছিল আরপিওতে। এখন 2020 সালের মধ্যে এই যাবৎকালে গত নির্বাচন কমিশন এবং এই নির্বাচন কমিশন তাদের মনিটরিং ব্যবস্থাটা কি ছিল? রাজনৈতিক দলগুলো কত পার্সেন্ট এটা পূরণ করতে পারলো, কেন পারলো না, তার জন্য তার মনিটরিং ব্যবস্থাটা কি, বছর বছর সেটা নিয়ে আলাপ আলোচনাগুলো কি, তদারকি ব্যবস্থাটা কি, সেগুলো কিন্তু নির্বাচন কমিশন করে নাই। এখন এসে সেটা তুলে দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে। আমরা বলতে চাই, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, সেই নারীদেরকে বাইরে রেখে কোনো ধরনের দিনই কোনো সামাজিক আন্দোলন, সামাজিক যে পরিবর্তন সেটা সম্ভব না। এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান বিরোধী আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা পরবর্তীকালে স্বৈরাচার বিরোধী প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। কিন্তু বাংলাদেশে যে সামাজিক বাধা, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং সমাজের যে কুসংস্কার এবং অর্থনৈতিক যে পিছিয়ে পড়া অবস্থান, সেগুলো নারীর যে রাজনীতিতে অংশগ্রহণ সেটা খুবই কম, সংগ্রাম আন্দোলনে ভূমিকা থাকলেও অংশগ্রহণটা কম। সেই কারণে আমার মনে হয় যে আরো 10 বছর সেটা বাড়িয়ে দিয়ে একটা রোড ম্যাপ পরিকল্পনা প্রণয়ন করে এবং সময়ে সময়ে সেগুলো মনিটরিং করে নির্বাচন কমিশন সেগুলোকে কার্যকর করার যে উদ্যোগ, সেই উদ্যোগটা নেওয়া দরকার। এবং আজকে নির্বাচন কমিশন যে তুগলকি কাণ্ডটা করছে তার আমরা নিন্দা জানাই, তার প্রতিবাদ জানাই এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দেশপ্রেমিক দল তাদেরকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন কমিশনের এই স্বৈরাচারী যে আচরণ, ফ্যাসিবাদী যে পথ, সেটাকে পরিহার করতে বাধ্য করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বাম গণতান্ত্রিক মোর্চার সম্মানিত আহ্বায়ক জনাব বজলুর রশিদ ফিরোজ আপনাকে। আমরা এখন আলোচনা শুনবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব হিসাবে ইতিমধ্যেই তিনি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে থেকে প্রাপ্ত চিঠির উত্তর জমা দিয়েছেন এবং ঐক্যজোটের নেতা জনাব মাহমুদুর রহমান মান্না ব্যাখ্যা করেছেন এই বিষয়ে ঐক্যজোট এবং তার দলের বক্তব্য। বাম গণতান্ত্রিক মোর্চার পক্ষ থেকে জনাব বজলুর রশিদ ফিরোজ তার বক্তব্য উপস্থাপন করেছেন এবং বিএনপির মহাসচিব ইতিমধ্যে যে চিঠি দিয়েছেন সে বক্তব্যের বিষয়বস্তু মূলত একই একটা মঞ্চে এসে আজকে দাঁড়িয়েছে। এই আলোকেই বক্তব্য রাখছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধন্যবাদ জহিরুদ্দিন স্বপন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আজকে এই আলোচনায়, ভার্চুয়াল আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সোশ্যালিস্ট পার্টি বাংলাদেশের মহাসচিব সম্ভবত এবং আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব মাহমুদুর মান্না নাগরিক ঐক্যের। সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান এবং জনাব আর্মি খসরু মাহমুদ চৌধুরী, সঙ্গে আছেন আমাদের সাবেক সচিব রশিদ সরকার সাহেব। আসলে যে বিষয়টা আপনি প্রথমেই প্রশ্ন করেছিলেন রশিদ সরকার সাহেবকে, যে এই সময়ে যখন আপনার ভয়ঙ্কর মান্নার ভাষায় যে ভয়াবহ একটা পরিস্থিতি চলছে সমগ্র বিশ্বে, বাংলাদেশেও, সেই সময়ে এই রাজনৈতিক দল সমূহের নিবন্ধন আইন আনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, এটা এতদিনও আমরা সবাই মোটামুটি ভাবে জানি। উদ্দেশ্য একটা, উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় নিয়ে আসা। এবং এই প্রক্রিয়াটা কিন্তু আপনার শুরু হয়েছে 1/11 থেকে। আপনার বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে রাজনীতিকে দূরে সরিয়ে রাজনৈতিক দলগুলোকে একেবারে অকার্যকর করে একটা বিরাজনীতিকরণের পরিস্থিতি এখানে সৃষ্টি করা, সেটাই আপনার অত্যন্ত পরিকল্পিতভাবে সচেতনভাবে সেই কাজগুলো চলছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার 2008-এর নির্বাচন, 2014 নির্বাচন, 2018 নির্বাচন, একইভাবে নির্বাচন কমিশনগুলো তাদের দায়িত্ব পালন করেছে। সেই দায়িত্বটা ছিল যে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে থাকার কথা যে 2017-তে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে সঙ্গে নিয়ে আমরা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম আমাদের একটা প্রস্তাব নিয়ে, নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব নিয়ে। এই একটা প্রস্তাব ছিল, এই বইটার আপনারা খেয়াল করে দেখবেন। এই প্রস্তাবটি ছিল কনস্টিটিউটিং
and strengthening the election commission proposals. সেখানে আমরা নির্বাচন কমিশনের গঠন, নির্বাচন কমিশনকে একদম নিরপেক্ষ রাখা, সেই বিষয়গুলোকে গুরুত্ব আরোপ করেছিলাম। আর একটু পেছনে গিয়ে আপনাকে আসতে হবে যে আমি যে কথাটা বলছিলাম যে আসলে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা। এই জন্যই কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকার যে বিধান আমাদের ছিল, যেটা একটা পরীক্ষিত গ্রহণযোগ্য একটা ব্যবস্থা ছিল একটা নিরপেক্ষ নির্বাচনের, সেই ব্যবস্থাটাকে কিন্তু বাতিল করে দিয়ে, যখন সমস্ত রাজনৈতিক দলগুলো চাচ্ছিল যে তত্ত্বাবধায়ক সরকার থাক, সেটাকে বাতিল করে দিয়ে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে এসছে। ওইখানেই কিন্তু আপনার নিরপেক্ষ নির্বাচনের যে সম্ভাবনা, নিরপেক্ষ নির্বাচন হওয়ার যে আশা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে গেছে। এটা অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে যেন এই নির্বাচন যারা ক্ষমতায় আছে আওয়ামী লীগ, তাদেরকে ক্ষমতায় রাখার জন্য সেই মেকানিজম দিয়ে তারা তৈরি করতে পারে। যে কথা আমাদের আমির খসরু সাহেব বলেছেন, আমাদের নজরুল ইসলাম খান সাহেবও বলেছেন যে মেকানিজমটা তৈরি করা দরকার। সেই মেকানিজমটা তারা তৈরি করছেন, তৈরি করে এই আইনগুলো আসছে শুধু সেটাকেই আপনার রক্ষা করার জন্য। আপনি লক্ষ্য দেখবেন যে এই কিছুদিন ধরে আপনার এক দশকের মধ্যে বা এক দশক কিছু বেশি ধরে বেশ কতগুলো রেজিম তৈরি হয়েছে, যে রেজিম গুলো আপাত দৃষ্টিতে মনে হয় যে আপনার গণতান্ত্রিক রেজিম, কিন্তু প্রকৃতপক্ষে পুরোপুরি অথরিটেরিয়ান কর্তৃত্ববাদী রেজিম। এবং তার মধ্যে বাংলাদেশ এসেছে। আপনি ইতিমধ্যে দেখছেন যে রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু ইতিমধ্যে এটা একটা নামও দিয়েছে, তারা সেটা হচ্ছে হাইব্রিড রেজিম। তো এই হাইব্রিড রেজিম গুলোর ইলেকশন প্রয়োজন আছে, নির্বাচন প্রয়োজন আছে, নির্বাচন কমিশনকেও প্রয়োজন আছে, এবং সেটা তাদেরকে ক্ষমতায় রাখার জন্য সেই কৌশল নির্ধারণ করা। এটা এই নির্বাচন কমিশন অত্যন্ত যোগ্যতার সঙ্গে পালন করেছে। আর অন্য কোনো যোগ্যতা তাদের নেই। আমরা 2018-তে নির্বাচন করেছি, আমরা ঐক্য ফ্রন্টের মাধ্যমে 20 দল সব নির্বাচনে গেছি। সেই নির্বাচনে আমরা দেখেছি যে কিভাবে নির্বাচন ব্যবস্থাটা কি তারা ধ্বংস করে দিয়েছে। আমরা দেখেছি আগের রাত্রে কিভাবে তারা পুরোপুরি সহযোগিতা করেছে আপনার আওয়ামী লীগের সঙ্গে, এবং সেই সূত্রে তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করেছে, এমনকি সামরিক বাহিনীকে পর্যন্ত অকার্যকর করে রেখে দিয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার জন্য। সুতরাং আপনারা যখন প্রশ্ন করেন যে উদ্দেশ্য কি, বা এই নির্বাচন কমিশনের কাছে যখন আমরা একটা রেশনাল বিহেভিয়ার চাই, ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। এটা আমরা পাবো না, এটা আমরা জানি। করোনা আজকে যে অবস্থা তৈরি করেছে, এই অবস্থা নিঃসন্দেহে বাংলাদেশের শুধু না, সারা বিশ্বেই সবচেয়ে বড় মানবিক সমস্যা তৈরি করে। খসরু ভাই বলছিলেন যে এরা কি মানুষ নয়, এরা কি মানবিকতা এদের মধ্যে নেই? আসলেও নেই। আপনি যাদের অতীত দেখেন, সে অতীত দেখবেন যে 1972 থেকে 75 এই আওয়ামী লীগ যে শাসন ব্যবস্থা চালু করেছিল, একই অবস্থা ছিল। তারা মানবিক দিকগুলো তাদের পুরোপুরি ভাবে অনুপস্থিত ছিল। আজকে আবার গত এক দশকে এখানে ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে কতগুলো, দেখেন কতগুলো মানুষ গুম হয়ে গেছে। ইলিয়াস আলী থেকে শুরু করে কত আপনার ইয়াং ছেলেরা, অত্যন্ত তরুণ ছেলেরা, যুবকেরা গুম হয়ে গেছে। কতজন আহত হয়েছে, কতজন আপনার পঙ্গু হয়ে গেছে এই সরকারের তাদের নির্যাতন নিপীড়নের কারণে। এবং আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে আজকে 35 লক্ষ লোক আসামি হয়েছে, গায়েবী মামলা দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নিবেদিত প্রাণ গণতান্ত্রিক নেতা, তাকে কারাগারে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। আমাদের তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে এই নির্বাচন কমিশন যে আমাদেরকে ভালো কিছু দেবে, এটা মনে করার তো কোনো কারণ নেই। আপনারা নিশ্চয়ই মনে আছে যখন গঠন হয়, আমরা সেই সময় বলেছিলাম যে আপনারা, আমাদের এই প্রপোজালের মধ্যেই ছিল যে আপনারা একদম নিরপেক্ষ, সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য এই ধরনের মানুষদের দিয়ে নির্বাচন কমিশনটা করেন। কেন? যে নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা উপকরণ। সেই নির্বাচনকে যদি আমরা করতে না পারি, তাহলে আপনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে না।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কারণে কিন্তু আপনার সবাই একমত হয়ে ওই তত্ত্বাবধায়ক সরকারি বিধানটাকে কিন্তু আমরা নিয়ে এসেছিলাম, এবং অত্যন্ত পরিকল্পিতভাবে সচেতনভাবে জেনে শুনে তারা সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দিয়েছে। তাই আমি ওই আইনের, রাজনৈতিক দল সময় নিবন্ধন আইনের কথা বলেছেন খান ভাই, অত্যন্ত সুন্দর করে বলেছেন, খসরু ভাইও বলেছেন, আমি ওটার দিকে যেতে চাই না। কারণ আমি তাদের কাছে আশা করি না যে তারা বাংলাদেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক, বাংলাদেশের জনগণের মতামতকে আসুক, যারা এই দেশের মালিক জনগণ তারা তাদের মতামত দেওয়ার সুযোগ পাক, এটা তারা চান না। তারা চান একটি বিশেষ দল আওয়ামী লীগকে তারা ক্ষমতায় রেখে দিতে চান, যেন তাদের লুটপাটের সুবিধা হয়। তাদের আপনারা যে যেটা বললেন যে আপনার এই আমাদের মান্না সাহেব বললেন যে আপনার একটা হাসপাতাল কি করে তারা মিথ্যা সার্টিফিকেট দিতে পারে। এবং কালকে আমি যে দেখলাম আপনার ৭১ টেলিভিশনে আমাদের সমস্ত মন্ত্রীরা তার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে পরিচিত, অত্যন্ত ঘনিষ্ঠভাবে তারা তাদের সঙ্গে কথা বলছেন, কাজ করছেন, অর্থাৎ পুরোপুরি সরকারের মদত নিয়েই এই অপকর্মটা তারা করেছে। আর এই কোভিড ভাইরাসের আপনার 19-এর মধ্যে এই সরকারের যে ভূমিকা, তাদের যে পারফরমেন্স, এটা তো বলার অপেক্ষা রাখেন। আমরা সবাই দেখছি, ভোগ করছি প্রতি মুহূর্তে। আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম যে সকালে উঠেই শুনতে হয় মৃত্যুর খবর, আবার রাতে শোয়ার আগেও শুনতে হয় মৃত্যুর খবর। এই ধরনের মহামারীতে মৃত্যু হবে, কিন্তু তার কোন রকমের প্রতিরোধ গড়ে উঠবে না, এবং চরম উদাসীনতার মধ্য দিয়ে, অবহেলার মধ্য দিয়ে সরকার মানুষগুলোকে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেবে, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তাই এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের জনগণের মতামতকে যদি আপনার সত্যিকার অর্থেই গুরুত্ব দিতে হয়, সত্যিকার অর্থে যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা তৈরি করতে চাই, নির্মাণ করতে চাই, সত্যিকার অর্থে যদি একটি কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চাই, জাতীয় একটা ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নেই। সেই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, জনগণের অধিকারকে রক্ষা করার জন্য তাদেরকে আজকে একটা জায়গায় আসতে হবে, এবং এই নির্বাচনী প্রক্রিয়াটাকে শুদ্ধ করে আনার জন্য আবারও একটি নিরপেক্ষ সরকার নির্বাচনকালীন সময়ে এই দাবি তুলতে হবে, এবং এই সরকারকে চলে যেতে হবে, এই দাবি তুলতে হবে। এর কোনো বিকল্প নেই। সুতরাং আমি মনে করি যে আপনার এই নির্বাচন কমিশন তারা তাদের দায়িত্ব পালন করছে, তারা তাদের প্রভুদেরকে ক্ষমতায় রাখার জন্য তারা সমস্ত আইন তৈরি করছে। আমরা আসুন আমাদের দায়িত্ব পালন করি, জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট নিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, এবং এই সরকারকে চলে যেতে বাধ্য করি, নির্বাচন কমিশন নতুন করে গঠন করার প্রক্রিয়া শুরু করতে পারি। ধন্যবাদ। শোনা যায় না? ধন্যবাদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদের সকল বিজ্ঞ আলোচকের কাছ থেকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতারা, নির্বাচন কমিশন কর্তৃক এই মুহূর্তে বাংলা ভাষার প্রতি দরদের নামে যে আইন প্রণয়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে, তার একটা প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ধারণা পেয়েছেন সম্মানিত দর্শক শ্রোতারা। এবং আপনাদের আলোচনার মধ্যে দিয়ে এটা খুব পরিষ্কার যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জনগণের গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত করা। সেই নির্বাচন কমিশন তার জনগণের পক্ষের দায়িত্বকে বাদ দিয়ে সে বরঞ্চ ভোটারবিহীন, নির্বাচনবিহীন, জনপ্রতিনিধিত্ববিহীন এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য একটি আজ্ঞাবাহী দাসের ভূমিকা পালন চলছে। এক। দুই হলো, এই আজ্ঞাবাহী দাসের ভূমিকা পালন করতে গিয়ে সে বিভিন্ন রকম প্রতারণার আশ্রয় নিয়ে চলছে একের পর এক, এবং সেই প্রতারণার সর্বশেষ সংযোজন হচ্ছে এই আইন প্রণয়ন করার উদ্যোগ। তিন হচ্ছে যে মহামারী করোনার মতো এরকম একটি বিপর্যয়কালীন সময়তে গত 24শে মার্চ যেমন সে উপনির্বাচন করেছে ধানমন্ডির উপনির্বাচনে, তেমনি এখনো সে উপনির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে বগুড়াতে এবং আরো একটি জায়গাতে। ফলে এই ধরনের নির্বাচন কমিশনের এই অমানবিক
পদক্ষেপগুলির মধ্য দিয়ে সরকারের প্রতি তা যে কতটা আজ্ঞাবাহী তা যেমন প্রমাণিত হয়, তেমনি প্রমাণিত হয় যে এই ধরনের অমানবিক কাজকে আড়াল করার জন্যই বাংলা ভাষার প্রতি দরদের একটা বিষয়কে তারা সামনে এনে এই ধরনের প্রতারণামূলক কাজকে বৈধতা দেওয়ার অপকৌশল অবলম্বন করে। আমি সম্মানিত দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য। বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন নিয়মিতভাবে ভার্চুয়াল মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন বিষয়গুলি নিয়ে আমরা প্রতি সপ্তাহে হাজির হই। আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে সকলকে সতর্ক করছি, সাবধান করছি, স্বাস্থ্যবিধি সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং যতক্ষণ এই বিপর্যয়ের মধ্যে থাকবো ততক্ষণ স্বাস্থ্যবিধি মেনেই আমাদের অন্যান্য সকল কর্মকাণ্ড করবো। সর্বশেষ আমি আবারও ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের বিজ্ঞ আলোচক সম্মানিত অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব নজরুল ইসলাম খান, জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরী, জনাব মাহমুদ রহমান মান্না, জনাব বদরুল রশিদ ফিরোজ এবং জনাব আব্দুর রশিদ সরকারকে। ধন্যবাদ সবাইকে।